সই হওয়ার পর সনদ পরিবর্তন, ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের আগে গণভোট না মানার ঘোষণা, সংবিধানে স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির সুপারিশ হাস্যকর আখ্যা। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল জাতির সঙ্গে প্রতারণা। নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। নভেম্বরে গণভোট দাবিতে নির্বাচন কমিশনে 8টি ইসলামী দলের স্মারকলিপি। গণভোটের সময় নিয়ে তর্ক না করার আহ্বান এনসিপির। জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক, এই কুতর্কের মধ্যে আমরা জড়াবো না। দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে জালিয়াতি, সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাৎ। মতিঝিল থানায় অভিযোগ দায়ের, জড়িত চক্রকে ধরতে মাঠে পুলিশ। শাহজালালের আগুনের দায় নিচ্ছে না কোনো সংস্থা, একে অপরকে দুষছে সিভিল এভিয়েশন, বিমান ও কাস্টমস। সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ। ডেভিলস ব্রেড দিয়ে শিশুদের সম্মোহন, অপহরণের পর বিক্রি। ফেরানোর টোপ দিয়ে জিনের বাদশা সেজে হাতিয়ে নেয় টাকা। ভুক্তভোগীকে উদ্ধার, গ্রেফতার 3। উৎপাদিত খাদ্যের 1/3 বেশি যাচ্ছে ডাস্টবিনে। খাদ্য নিরাপত্তাহীনতায় 1.5 কোটি মানুষ। অপচয় রোধে কঠোর নীতিমালা করার তাগিদ। এবং গ্রিন কার্ডধারীদের উপরও ট্রাম্পের অভিবাসন নীতির খড়গ। বাংলাদেশি সহ প্রায় 45,000 অভিবাসীকে বহিষ্কারের নোটিশ, কাজের অনুমোদনও বাতিল। সই হওয়ার পর অগোচরে জুলাই সনদ পরিবর্তন করে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। দলগুলোর মতামত উপেক্ষা করে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে 48টি বিষয়ে গণভোটের সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক আখ্যা দিয়ে নির্বাচনের আগে গণভোট না মানার ঘোষণা দিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে দলের মহাসচিব বলেছেন, 270 দিনে সংসদে পাশ না হলে সংবিধানে স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির সুপারিশ হাস্যকর। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আকারে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট বাদ দেয়া সহ সনদে নেই এমন বেশ কিছু প্রস্তাব যোগ করেছে কমিশন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমিশনের দেয়া সুপারিশ মালায় বিএনপির নোট অব ডিসেন্ট বাদ দেয়া না জানিয়ে নতুন করে সংবিধান সংস্কার পরিষদ যুক্ত করায় ক্ষুব্ধ বিএনপি। এ নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি মহাসচিব বলেন, গত 7 মাসে সংস্কার প্রস্তাব নিয়ে যা আলোচনা হয়েছে তা অর্থহীন, প্রহসনমূলক ও জাতির সঙ্গে প্রতারণা। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে গণভোটের সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক বলেও অভিযোগ মির্জা ফখরুলের। জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। যেমন মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান, অনুচ্ছেদ 4 ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিলেন। অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নেই সরকারের, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে গণভোট মানবে না তার দল। উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায়, তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ
আদৌ গ্রহণযোগ্য নয়। মির্জা ফখরুল বলেন, ঐক্যমত প্রতিষ্ঠায় অনেক ছাড় দিলেও দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে দায়বদ্ধ তারা। বলেন, সনদের সুপারিশমালায় নতুন করে যুক্ত হওয়ার প্রস্তাবনায় যেখানে আপত্তি আছে সে বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবে বিএনপি। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। সুপারিশ নিয়ে বিএনপির আপত্তি থাকলেও নির্বাচন নিয়ে সরকারের প্রতি এখনও আস্থা রাখতে চায় বিএনপি, এমনটা জানান মির্জা ফখরুল। সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের সুপারিশ নিয়ে বিএনপির ব্রিফিংয়ের বিস্তারিত জানাতে এই মুহূর্তে দলটির গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। গত 28 তারিখে যে ডক্টর ইউনূসের কাছে যে সুপারিশমালা দেওয়া হয়েছিল জাতীয় জুলাই সনদের, সেই সুপারিশমালা নিয়ে আজকে বিএনপি তার স্থায়ী কমিটির সদস্য তারা আজকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। যে সংবাদ সম্মেলনে তারা সেই সুপারিশমালায় আপত্তি তুলেছেন এবং সেই বিষয়গুলি নিয়ে তারা বলেছেন যে এটি আসলে যেটি একপেশে এবং জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। এবং তারা কিন্তু বলেছেন যে যারা এতদিন যাবৎ 7 মাস ধরে যেই সংলাপ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে, সেই কমিশনে যেই বিষয়গুলি উঠে এসেছিল এবং সেই বিষয়গুলি যে আলোচনা হয়েছিল সেটি আসলে মূলত অর্থহীন ছিল, প্রহসনমূলক ছিল, যেটি জাতিসংঘে প্রতারণা বলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। এর কারণ হিসেবে বলছেন যে তারা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছিলেন এবং জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন, অঙ্গীকারনামা স্বাক্ষর করেছিলেন, সেই স্বাক্ষরে যা ছিল তার বেশ কিছু বিষয় আবার নতুন করে যুক্ত করা হয়েছে সুপারিশে যে খসড়া দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেই প্রস্তাবনায় কিন্তু অনেকগুলো কয়েকটি বিষয় রাখা, যেগুলি অঙ্গীকারনামা স্বাক্ষর করা হয়েছিল তার বাইরে থেকে কিছু বিষয় যুক্ত করা হয়েছে। এর মধ্যে 16টি সুপারিশ করা হয়েছে, একটি তফসিল দেওয়া হয়েছে, তফসিলের মধ্যে 48টি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। যেসব বিষয়ের মধ্যে কিছু বিষয় আপত্তি তোলা হয়েছে, যেমন সংবিধান সংস্কারের যে পরিষদ গঠনের বিষয়টি এসেছে এবং জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারির বিষয়টি এসেছে, যেটি সরকার করবে, সরকার এখতিয়ার রাখে না বলে বিএনপি মহাসচিব জানিয়েছেন। এবং তারা বলেছেন যে প্রয়োজনে এই বিষয়গুলি নিয়ে তারা আপত্তি যেমন জানিয়েছেন, তেমনি প্রয়োজনের প্রধান উপদেষ্টার কাছে সেই আপত্তি নিয়ে তারা তাদের কাছে যাবেন এবং এই বিষয়গুলি যেন সামনে যেটি চূড়ান্তভাবে যেই প্রস্তাবনা বা বাস্তবায়ন প্রক্রিয়া যে যাবে, যে প্রস্তাবনা দেওয়া হবে, সেখানে যেন সেই বিষয়গুলি না থাকে। এবং তারা বলছেন যে অনেকগুলো বিষয় কিন্তু তাদের যখন আলোচনা হয়েছিল, সংলাপ যখন হয়েছিল, যে বিষয়গুলি উঠে আসেনি সেটিই কিন্তু কয়েকটি বিষয় ওখানে রাখা হয়েছে এবং তারা বলছেন কয়েকটি দলের বিষয় বা কয়েকটি দলের বক্তব্যই মূলত সেই সুপারিশমালায় উঠে এসেছে। তো সেখানে যদি বলা যায় যে এই বিষয়গুলি নিয়ে আসলে বিএনপি কোনো কর্মসূচি দিবে কিনা সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিন্তু তারা কোনো কর্মসূচির কথা বলেনি, বলছেন কোনো কর্মসূচি তারা দিবেন না। একই সঙ্গে যে গণভোটের যে প্রসঙ্গটি এসেছিল, যে গণভোটের যে বিএনপি যে আগের অবস্থান, যে নির্বাচনের আগে না পরে বা নির্বাচনের দিন গণভোট হবে কিনা, সেই বিষয়ে বিএনপির আগের অবস্থান অনড় রয়েছেন। তারা বলছেন যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে। এর ব্যাখ্যা হিসেবে তারা বলছেন যে সরকারের এবং কমিশনের যে ব্যয় বাড়বে যদি নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয়, সেটিকে কমানোর জন্য আসলে নির্বাচনের দিন মূলত গণভোট আয়োজনের প্রস্তাবনা তারা বিএনপি দিয়েছে এবং সে বিষয়ে তারা একমত বা তারা সে বিষয়ে এখনও অনড় অবস্থায় আছে এবং তারা বলছেন যে এর আগে যদি গণভোট হয় তবে কোনোভাবেই বিএনপি তা মেনে নেবে না এবং তাদের আগের অবস্থানে তারা কিন্তু অনড় রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে রয়েছে। তবে সুপারিশমালা যেসব বিষয়গুলি বিএনপি প্রস্তাবনা দেয়নি বা কোনো দল দেয়নি, যেসব বিষয়ে আলোচনা হয়নি, সেগুলি যখন কয়েকটি বিষয় যখন যুক্ত হচ্ছে এই সুপারিশে যেটি দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের কাছে, সেই বিষয়ে দ্বিমত থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে। তবে বর্তমান সরকারের উপরে এখন তারা আস্থা রাখতে চায় এবং আগামী নির্বাচনে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। সেই কারণে তারা আবারও এই সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যাওয়ার বিষয়ে বা ভূমিকার আদলে আনার বিষয়ে তারা তাদের বক্তব্য দিয়েছে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যে আজকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে। এদিকে সংসদে 270 দিনে সনদ বাস্তবায়ন না হলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের সুপারিশ সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলছেন আইনজ্ঞ। রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন সবাই যার যার অবস্থানে অনড় থাকলে
অনিশ্চয়তায় পড়তে পারে নির্বাচন। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা। এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল, এখন আবার ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে। মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। জুলাই সনদ সইয়ের পর অংশীজনদের আশা ছিল মিটমাটের পথে রাজনৈতিক বিতর্ক, তবে মঙ্গলবার সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর আবারও উত্তপ্ত রাজনীতি। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। এবারের রাজনৈতিক বিতর্কের নেপথ্যে ঐকমত্য কমিশনের সনদ বাস্তবায়নের সুপারিশে নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের প্রসঙ্গ না রাখা, সনদ স্বয়ংক্রিয় প্রতিস্থাপন ও গণভোটের সময় নিয়েও পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক দলগুলো। সনদ বাস্তবায়নে সংসদকে 270 দিন সময় বেঁধে দেয়া, নইলে সংবিধানে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন তা নজিরবিহীন ও সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন এই আইনজ্ঞ। জানান, সার্বভৌম সংসদকে কেউ কিছু বেঁধে দিতে পারে না। কনস্টিটিউশনে যে বিষয়টা নেই সেটা আদালত তো বলতে পারবে না যে 270 দিনের মধ্যে না হলে এটা কনস্টিটিউশন অটোমেটিক্যালি সন্নিবেশিত হয়ে যাবে। সুতরাং নজিরের তো প্রশ্নই আসে না, এরকম কোনো বিষয় অতীতে কখনো হয়নি। কনস্টিটিউশন যে কোনো বিধানকে যদি সন্নিবেশিত করতে হয় সেটা সংসদ ছাড়া সম্ভব নয়। কমিশন কোনো সুপারিশ করলে এটা সুপারিশ পর্যন্তই থাকবে, কিন্তু এটা অটোমেটিক্যালি কনস্টিটিউশনের মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, এটার আসলে কোনো কনস্টিটিউশনাল বা আইনগত ভিত্তি নেই। সংসদ উইল নট বি ডিক্টেটেড বাই এনিবডি। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, অনড় অবস্থানের সুরাহা না হলে অনিশ্চয়তায় পড়তে পারে নির্বাচন। অনড় থাকলে তো সংকট তৈরি হবেই, নির্বাচন হবে না, ঠিক টাইমে হবে না, কিন্তু সেই রিস্কই তারা নিবে আমার মনে হয় না। নির্বাচনটা 2 মাস যদি পিছিয়ে যায় তাহলেও যে এই নির্বাচন হবে এরকম অ্যাসিওরেন্স নাও থাকতে পারে। রাজনীতিতে নতুন সংকট এড়াতে প্রধান উপদেষ্টাকে উদ্যোগী হওয়ার পরামর্শ রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপকের। হয়তো ডক্টর ইউনূস আবার রাজনৈতিক দলগুলোকে ডাকবেন। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ 8টি ইসলামী দল। দুপুরে দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত আলাদা আলাদা প্রতিনিধি দল কমিশনে স্মারকলিপি জমা দেন। এর আগে কমিশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাকপা সহ কয়েকটি দল। রাজধানীর আগারগাঁও ফুলবাজার থেকে মিছিল নিয়ে কমিশন কার্যালয়ের সামনে যান তারা। স্মারকলিপি দেওয়ার পর জামাতের সহকারী সেক্রেটারি বলেন, যারা গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি স্বরূপ সরকার জাতীয় ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে যে জুলাই জাতীয় সনদ তৈরি করেছে, আমরা 25টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছি। 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছে তার কাছে। দিকে এই নির্বাচন কমিশন কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ 8টি দলের শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে যে প্রতিনিধি দল তারা এই নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন এবং তার ঘণ্টাখানেক পর তারা প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে যান এবং আলাদা আলাদাভাবে 8টি দলের পক্ষ থেকেই স্মারকলিপি প্রদান করা হয় এবং আমরা এই স্মারকলিপি প্রদান শেষে তারা সাংবাদিকদের মুখোমুখি হন এবং আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে মোটা দাগে 3টি বিষয় তারা স্মারকলিপিতে উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই সনদের টেকসই আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে এই নভেম্বর মাসেই গণভোটের দাবি তারা জানিয়েছেন, কারণ তারা বলেছেন যে জাতীয় নির্বাচনের দিনে একই সঙ্গে যদি গণভোট করা হয় তবে অনেকাংশেই জুলাই সনদ সেটি ক্ষতিগ্রস্ত হবে এবং সেটির আইনি যে বাস্তবায়ন প্রক্রিয়া সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটাই কিন্তু এই দলের নেতৃবৃন্দ তারা জানিয়েছেন। অন্যভাবে
তারা যে বিষয়টি উল্লেখ করেছেন যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে এখন থেকেই কিন্তু এই নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকে সারা দেশব্যাপী নির্বাচনী যে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ প্রত্যেকটি দলের জন্য সুযোগের সমান সুযোগ সৃষ্টির যে ক্ষেত্র সেটি আসলে নিশ্চিত করতে হবে, সে বিষয়টিও কিন্তু তারা আলাদা আলাদাভাবেই স্মারকলিপিতে উল্লেখ করেছেন। একই সাথে উল্লেখ করেছেন যে সম্প্রতি যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অর্থাৎ আরপিও, সেই আরপিও যেন যেভাবে আসলে সংশোধিত হয়ে উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরের মাধ্যমে যেটি নির্ধারিত হয়েছে সেখানে যেন নতুন করে আর কোনো পরিবর্তন করা না হয় সে ব্যাপারটিও কিন্তু তারা আলাদাভাবে স্মারকলিপিতে উল্লেখ করেছেন। এবং স্মারকলিপি এই জমা দেওয়ার ক্ষেত্রে 8টি দলের শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিনিধি দল এই নির্বাচন কমিশন অফিসে এসেছিলেন এবং তারা স্মারকলিপি জমা দেওয়ার পূর্বে কিন্তু নির্বাচন কমিশন কার্যালয়ের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ করে আলাদাভাবেই। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন কার্যালয় থেকে আজ যে 8টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান সে ব্যাপারে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে। এনসিপি বলছে গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের কুতর্কে জড়াবেন না তারা। নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান দলটির নেতাদের। আর ঐক্য হওয়া বিষয়ে নতুন করে অনৈক্য তৈরি না করার আহ্বান গণসংহতি আন্দোলনের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আলোচনা সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণভোট নির্বাচনের আগে হবে নাকি পরে হবে এ নিয়ে জামাত বিএনপি কুতর্কে জড়িয়েছে। এসব কুতর্ক থেকে বেরিয়ে এসে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে। এই জন্য আমরা বলবো বিএনপি একটি বড় দল, আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না। নেতারা বলেন, ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ হস্তান্তর করা হয়েছে। এতে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। এসব ডিসেন্ট নিয়ে আরো আলাপ আলোচনা হতে পারে। যতখানি ঐক্যমত্যে পৌঁছানো গেছে তাতে যেন অনৈক্য দেখা না দেয় সেই বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনেকে আদর্শ বিসর্জন দিয়ে হলো ক্ষমতা যাওয়ার জন্য নানা রকমের হিসাব নিকাশ করছে। পরিষ্কার এখানে একটা ক্ষমতায় গিয়ে একচ্ছত্র ক্ষমতা অধিকারের নির্বাচনে এটাকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এটা তো কেউ চাইলে বাতিল করে দিতে পারেন না। হ্যাঁ, ঐকমত্য কমিশন কেন সেটা বাদ দিয়ে প্রস্তাব করেছেন এই ব্যাখ্যাটা তারা নিশ্চয়ই দেবেন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা বেহেশতে আমরা প্রবেশ করব না কতটা সত্য, কিন্তু একটা গণতান্ত্রিক, একটা দায়বদ্ধ, একটা জবাবদিহিমূলক, একটা ভারসাম্যমূলক প্রধানমন্ত্রীর অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামোর একটা মৌলিক পরিবর্তন হবে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের পথে হাঁটার আহ্বান জানান আলোচকরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 16তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন আন্দোলনের সময় পায়ে গুলিবিদ্ধ হওয়া সানি মৃধা। এ সময় দায়ীদের সর্বোচ্চ সাজা চান তিনি। এ মামলায় এর আগে 20 জন সাক্ষ্য দেন। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 16 আসামির মধ্যে গ্রেফতার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গেল বছর 5 আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান 6 জন। এরপর পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। এদিন সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে চলছে এই সাক্ষ্য গ্রহণ। আগের সাক্ষীরা শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতকে নিশ্চিত করেন। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেন। বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাতের ঘটনায় মতিঝিল থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই সঙ্গে
ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। সরানো হয়েছে সঞ্চয়পত্র বিভাগের 3 কর্মকর্তাকে। বাংলাদেশ ব্যাংক সবচেয়ে নিরাপদ জায়গা থেকেই সঞ্চয়পত্রের 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তনের পর প্রথমে এনআরবিসির দিনাজপুর উপশাখায় টাকা স্থানান্তর করা হয়। একই দিনে ওই অর্থ রাজধানীর শ্যামলী শাখায় টাকা স্থানান্তর করে তুলে নেয় চক্রটি। একই প্রক্রিয়ায় ডাচ বাংলা ব্যাংক থেকে 30 লাখ আর এনআরবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করা হলেও দুটি জালিয়াতি বন্ধ করে বাংলাদেশ ব্যাংক। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই বিষয় নিয়ে বর্তমানে দুটো কমিটি হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কমিটি। বাংলাদেশ ব্যাংকের আমাদের যে মতিঝিল অফিস আছে, মতিঝিল অফিসের প্রশাসনের দায়িত্বে যিনি যে পরিচালক মহোদয় আছেন, ওনার নেতৃত্বে কমিটি হয়েছে, তারা কাজ করছে। এবং আরেকটা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের পার্টে। এরই মধ্যে সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় মতিঝিল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংক থেকে যে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে সার্ভার থেকে, এই সংক্রান্ত ওনারা একটা জিডি করেছেন। তো আমরা জিডিটা তদন্ত করে দিয়েছি, তদন্ত শেষে বিস্তারিত আমরা বলতে পারবো। তদন্তের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে 25 লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন একজন গ্রাহক। গ্রাহকের ব্যাংক হিসাব অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। 4 দিন পরেই সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনা ঘটে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি যাচ্ছে তার কাছে। যদি বলতে হয় যে সবচেয়ে আমরা বলছিলাম যে এটি একটি নিরাপদ জায়গা, বিশেষ করে সঞ্চয়পত্রের বিষয়টি যেহেতু পুরোটাই বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভর করে, সেক্ষেত্রে এটিকে নিরাপদ হিসেবেই কিন্তু সাধারণ মানুষ এখানে বিনিয়োগ করে থাকেন। সেই জায়গাটিতে এবারই বাংলাদেশ ব্যাংকের ভাষ্যমতে প্রথমবারের মতো সঞ্চয়পত্রের সার্ভার যেটি রয়েছে সেটি হ্যাক করে তথ্য পরিবর্তন করে বলা হচ্ছে যে এটি জালিয়াতির মাধ্যমে এই অর্থটি দুটি ব্যাংকে ব্যবহার করা হয়েছে এই অর্থ বিভিন্ন জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে। এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বলা হচ্ছে যে তা তদন্তের আওতায় আসবে কিভাবে এটি পরিবর্তন করা হলো, বিশেষ করে তথ্যগুলো। এটি প্রচণ্ড পরিমাণ যেহেতু সেন্সিটিভ বিষয়, সেজন্য পুরোপুরি খোলাখুলি কথা বলতে চাইছেন না আসলে কেউ। তবে এটির উপর নির্ভর করবে, সঞ্চয়পত্রের উপর নির্ভর করে যে যারা বিনিয়োগ করে থাকেন তাদের উপর কী ধরনের প্রভাব পড়বে, এটিও কিন্তু বাংলাদেশ ব্যাংক মাথায় রাখছে। এখন পর্যন্ত যদি তথ্য জানাতে হয়, আজ এরই মধ্যে কিন্তু মামলা হয়ে গেছে। আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছে মতিঝিল থানা, এবং বাংলাদেশ ব্যাংক থেকেও বলেছে যে তারা জিডি করেছে এবং সাধারণ ডায়েরি করার পরে কিন্তু এই মামলার প্রক্রিয়ায় তারা গেছেন। এবং যারা এর সাথে অন্তর্ভুক্ত থাকবেন এই ঘটনার সাথে, এই চক্রের সাথে, প্রত্যেককেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসার বিষয়ে তারা বলছেন যে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছে সেটি শুধুমাত্র যে বাংলাদেশ ব্যাংকের যে তথ্য পরিবর্তন করে সার্ভারের তথ্য পরিবর্তন করে হাতিয়ে নেওয়া হয়েছে, একইভাবে কিন্তু আরও দুটো ব্যাংকে ব্যবহারের মাধ্যমে কিন্তু অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে। সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে তাৎক্ষণিক যে রেসপন্স, সেটির মাধ্যমে কিন্তু সেটি রোধ করা গেছে। তবে যে 25 লাখ টাকার যে সঞ্চয়পত্র, সেই 25 লাখ টাকা শ্যামলীর দুটি ব্যাংকের শাখার মাধ্যমে সেটি আত্মসাৎ করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি যেহেতু আসলে ডিজিটাল যে ট্রানজ্যাকশান সেখানে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ও কিন্তু কিছুটা নড়ে চড়ে বসেছে। তারাও কিন্তু একটি তদন্ত কমিটি করেছে। তদন্তের পরবর্তীতেই আসলে এটি সার্ভার হ্যাক নাকি তথ্য জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, এই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যাবে বলে আমাদেরকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মতিঝিলে। দুপুরের সময় আরও থাকছে। চট্টগ্রামের রাউজানে 15 মাসে প্রায় 12টি রাজনৈতিক হত্যাকাণ্ড। র্যাবের অভিযানে একটি বাড়ি থেকে 9টি আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, আটক 2। এদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর ধানমন্ডিতে রিয়াগো মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন শেখ বশিরউদ্দিন। বলেন, তুরস্কের বিশেষজ্ঞ দলের তদন্ত শেষে প্রতিবেদন কাল বা পরশুর মধ্যে দেওয়ার কথা রয়েছে। এরপরই ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আমাদের টার্কিশ যে ফরেনসিক এক্সপার্টরা এসছেন, ওখান থেকে ওনাদের প্রায় 7-8 জনের একটা অনুসন্ধান দল এসছেন। ওনারা আজকে সকালে চলে গিয়েছেন। সো ওনাদের রিপোর্টটা হয়তো বা কাল পরশুর মধ্যে আমরা পাবো। আমাদের সাথে সহযোগিতা করার জন্য ওনারা এসছেন। সামগ্রিকভাবে সরকার এই রিপোর্ট প্রকাশ করবে। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে আজও রাজপথে শিক্ষকরা। দাবি পূরণ না হলে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সহ সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। সকল ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে টানা 18তম দিনে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষকদের। দাবি পূরণ না হলে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সহ সকল কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। আমাদের দাবি এখন একটাই, সেটা হলো আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। রাষ্ট্র যে জাতীয়করণের ঘোষণা দিয়েছে সেই ঘোষণার বাস্তবায়ন চাই এবং প্রজ্ঞাপন চাই। আমাদের দাবি ছিল 5 দফা, এখন আমাদের 1 দফা দাবি জাতীয়করণ। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। আমাদের দাবির প্রজ্ঞাপন এখানে না পৌঁছাবে এবং আমরা এই আন্দোলন থেকে আমরণ অনশন কর্মসূচি পর্যন্ত আমরা গ্রহণ করব। 24 ঘন্টার আলটিমেটাম ছিল, আজকের মধ্যে যদি আমাদের না হয় আমাদের আজকে 2টাই নতুন কর্মসূচি ঘোষণা আসবে আগামী রবিবারে। বুধবার সচিবালয় অভিমুখে আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের ঘটনায় আহত শিক্ষকদের চিকিৎসা ও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পিছন থেকে পুলিশ কয়েকটাকে ডিঙ্গে বাড়ি মারছে মাথায়, একটা মাথায় কিন্তু 8টা সেলাই হয়েছে। দাবি আমাদের তাদেরকে করতে হবে, দ্রুততম চিকিৎসা করতে হবে এবং যারা দোষী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া হবে। আন্দোলনের 18তম দিনেও সরকার সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস পায়নি বলে জানান তারা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। জামাত ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাত ঢেলে সাজানো হবে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের আমলে স্বাস্থ্য খাতের সকল অনিয়ম দুর্নীতির মূলোৎপাটন করা হবে। সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শাসক হবে না, সেবক হবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। বলেন, জামাত ক্ষমতায় যেতে না পারলেও স্বাস্থ্য খাতের উন্নয়নে তাদের কাজ অব্যাহত থাকবে। মহান আল্লাহ তাআলা যদি আমাদের উপরে দয়া করেন, এদেশের মানুষ যদি আমাদেরকে ভালোবেসে আসন্ন নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, তাহলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। স্বাস্থ্য সেবা, দুস্থ রোগগ্রস্ত আত্মমানবতার পাশে গিয়ে রাষ্ট্র সরকার দাঁড়াবে। স্টিলের পাইপ দিয়ে কাপড় তুলতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগে আগুন। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার 7 শিক্ষার্থী সহ দগ্ধ 8। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসক জানিয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদরে দারুল নাজাত মহিলা মাদ্রাসায় স্টিলের পাইপ দিয়ে কাপড় তুলতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়, সেখান থেকে সূত্রপাত হয় আগুনের। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা কর্মী আলেয়া জানালার গ্রিলে পড়ে থাকা একটি কাপড় স্টিলের পাইপ দিয়ে তোলার চেষ্টা করেন। বিষয়টি দেখতে সেখানে বেশ কয়েকজন উৎসুক শিক্ষার্থী উপস্থিত ছিল। অসতর্কতায় পাইপটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। মুহূর্তে আগুন লেগে আলেয়া সহ 7 শিক্ষার্থী দগ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। কাপড়টা উঠানোর জন্য একটা SS5 দিয়ে কাপড়টা বাইর করার জন্য চেষ্টা করছিল। পরে এখানে শুনতে পারলাম যে বিদ্যুৎ স্ফোট হয়েছে আর কি। চিকিৎসক জানান, শিক্ষার্থীরা শঙ্কামুক্ত হলেও নিরাপত্তা কর্মী আলেয়ার অবস্থা গুরুতর। 4 জনকে আমরা অবজারভেশনে রেখেছি, 3 জনকে ভর্তি রেখেছি। তো 3 জনের মধ্যে আলিয়া নামের একজন রোগী আছে, 30 বছর বয়স। ওনার একটি হাত হয়তোবা ইলেকট্রিক যে তার ছিল তার সাথে টাচ লেগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার পাশে এমন অপরিকল্পিত বৈদ্যুতিক তারের কারণে এর আগেও দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। প্রথমে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস দিয়ে শিশুদের সম্মোহিত করে অপহরণ করা হয়, পরে বিক্রি করে নিঃসন্তান দম্পতির কাছে। রাজধানীতে সংঘবদ্ধ চক্রটি কাজের পাশাপাশি আবার শিশু ফিরিয়ে আনার প্রলোভনে জিনের বাচ্চা সেজে ফোন করে হাতিয়ে নেয় টাকা। সম্প্রতি রাজধানীর মিরপুর থেকে অপহৃত 4 বছরের এক শিশুকে উদ্ধার করে 3 জনকে গ্রেফতারের পর এ চক্রের সন্ধান পায় র্যাব 4। 23 অক্টোবর সন্ধ্যা 7:20। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর মিরপুর 11-র চাঁদনি বিউটি পার্লারের সামনে খেলছিল এক শিশু। এক ব্যক্তি এসে তার নাকের কাছে কিছু একটা ধরল। মুহূর্তে শিশুটি ওই ব্যক্তির হাত ধরে হাঁটতে শুরু করে। শিশুটিকে নিয়ে হেঁটে যাওয়ার একাধিক দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। শিশুটির নাম তানহা, বয়স 4 বছর। 11 মাস বয়সে মা হারানো শিশু বড় হয়েছে বাবা দাদা দাদির কাছে। ফুটেজ দেখার পরে যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের ওপর। কমই আশা ছিল, তারপরে তো আমাদের বাচ্চা, আমরা তো এক রকমের আমাদের বাসার আমাদের ফ্যামিলির সবাই জীবিত থেকে মৃত হয়ে গেছিল। যার বাচ্চা সন্তান হারায় সে বুঝে এর ব্যথা যন্ত্রণা। মা নেই, আমরা অনেক কষ্ট পাইছি। এই যে কামযোগ করলো, কেন করলো, আমাদের বুক খালি করে দিয়েছিল জানেন। বিপদ যেন পিছু ছাড়ছিল না তানহার পরিবারের। এবার জিনের বাচ্চা সেজে ফোন করে বাচ্চা খুঁজে দেওয়ার প্রলোভন দেখায়। 3 দফায় হাতিয়ে নেওয়া হয় টাকা। একজন ফোন দিছিল, কিন্তু উনি যে আমার মেয়েকে ওনারা নিছে এরকম কোনো কিছু আমাকে বলেও নাই, স্বীকারও করে নাই। উনি বলছে যে জিনের মাধ্যমে, জিনের থেকে আমার মেয়েকে এনে দিবে, এটা বলে টাকা নিছে। কাজ শুরু করে র্যাব 4। অপহরণের 6 দিন পর পল্লবী থেকে গ্রেফতার করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া স্বপন সর্দার নামের ওই ব্যক্তিকে। তার দেয়া তথ্যে শিশু তানহার সন্ধানে অভিযান চালানো হয় মিরপুর 12-তে। সেখান থেকে গ্রেফতার হন স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি। জানা যায় বিউটি আবার শিশুটিকে পাঠিয়ে দিয়েছে কেরানীগঞ্জে। এবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে স্বপনের প্রথম স্ত্রী নার্গিজের হেফাজত থেকে উদ্ধার করা হয় তানহাকে। আমরা উদ্ধার যখন করি, সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। সে নাম বলল এবং জিজ্ঞেস করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে। আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে, সে স্বাভাবিক ছিল না। র্যাব বলছে চক্রটি 2টি টিমে কাজ করে। এক দল শয়তানে নিঃশ্বাস দিয়ে অপহরণ করে, অন্য দল অপহৃত শিশুকে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে। বিক্রির আগে আবার জিনের বাচ্চা সেজে টাকাও হাতিয়ে নেয়। সুস্পষ্ট মনে হয়েছে বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র। এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা একটা এই যে বাচ্চা অপহরণের যে সিন্ডিকেটটা ঢাকায় বিভিন্ন জায়গায় কাজ করে, তারা তাদের একটা সক্রিয় চক্র। বাচ্চা শিশুদের নিয়ে এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে, এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয়। চক্রের প্রথম টিম গ্রেফতার হলেও এখনো অধরা দ্বিতীয় দল। তাদের ধরতে র্যাবের অভিযান চলমান। আইনে আওতায় নিয়ে আসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে গত বছর 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 17টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার মধ্যে 10 থেকে 12টি রাজনৈতিক কারণে। একের পর এক হত্যাকাণ্ডের পর অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। এবার নোয়াপাড়ায় অভিযান চালিয়ে 9টি আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। 2 জনকে আটক করা হয়েছে। গত বছরের 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামের রাউজানে 17টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার মধ্যে 10 থেকে 12টি রাজনৈতিক কারণে। সবশেষ গত 25 অক্টোবর যুবদলের কর্মী মোহাম্মদ আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে নোয়াপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় 4 নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের বাড়ি থেকে 9টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় কামাল ও সোহেল নামে 2 জনকে। রাউজান এলাকাটা একটু পাহাড় এবং সমতলের মিশ্রিত হওয়ার কারণে এখানে হয়তো এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটছে। আমরা নজরদারি রাখছি, আমাদের সাথে আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনীগুলোও নজরদারি করছে। কখনো প্রকাশ্যে গুলি চালিয়ে কখনো ছুরিকাঘাত করে খুন করা হচ্ছে, এতে আতঙ্কিত এলাকাবাসী। এই অবস্থা থেকে পরিত্রাণ চান তারা। রোজ শান্তি চাই, ভালো ভালো লোক মারি ফেলার। আটককৃত কামালের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে, সবগুলো মামলায় জামিনে রয়েছেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। অবশেষে চীনা পণ্যের শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের। শীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি। ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করবে 2 দেশ। দেশে বছরে প্রায় 2 কোটি 10 লাখ টন খাবার অপচয় হচ্ছে, যা
মোট উৎপাদিত খাদ্যের 1/3-এরও বেশি। অথচ একই সময়ে 1,60,00,000 মানুষ ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায়। বাজার, রেস্টুরেন্ট ও বাসাবাড়ি মিলিয়ে তৈরি হচ্ছে বিপুল খাদ্য বর্জ্য, যার বড় অংশই খাবারযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ানো ও কঠোর নীতিমালা প্রণয়ন ছাড়া অপচয় রোধ সম্ভব নয়। আমিনুল ইসলামের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। একদিকে নষ্ট হচ্ছে খাবার, অন্যদিকে অনাহারে দিন কাটছে বহু মানুষের। বছরে দেশে অপচয় হচ্ছে প্রায় 2,10,00,000 টন খাবার, যেখানে কিনা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে 1,60,00,000 মানুষ। বাজার, ময়লার ডাম্পিং স্টেশন, রেস্টুরেন্ট, বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গত 10 মাসে শুধু শহর এলাকায় তৈরি হয়েছে প্রায় 1,41,00,000 টন বর্জ্য। বস্তার বস্তা বাতা নেওয়া লাগছে, কিন্তু আসলে গরিব তো খাইবারই দিতেছে না। এই খাবারগুলো যদি ভালো থাকতে গরিব মানুষের দিত, তাহলে তারা খাইয়া একটু অভুক্ত মানুষগুলা ভুক্ত হইত। একটা বিল্ডিং থেকে যে খাবারটা নষ্ট হয়, 2-3টা পরিবারে খাইতে পারে। দেশে মোট উৎপাদনের 34% খাবার নষ্ট হওয়া শুধু অদূরদর্শিতা নয়, মানবিক সংকটও বটে, যা প্রভাব ফেলছে সুস্থ অর্থনীতিতেও। দেশের সকল সিটি কর্পোরেশন ও থানা এলাকায় দৈনিক বর্জ্য তৈরি হয় 47,000 টন, আর ঢাকায় 2 সিটিতে তৈরি হয় 7,500 টন, যার মধ্যে 70 থেকে 75% খাবারের বর্জ্য। গত 10 বছরে শহর এলাকায় দৈনিক তৈরি হওয়া বর্জ্য বেড়েছে 3 গুণ, যা কিনা 2040 সালে গিয়ে বাড়বে আরও 3 গুণ। উৎপাদন থেকে পরিবহন পর্যায়ে প্যাকেজিং ঠিক করা গেলেই অনেকাংশে কমে আসবে খাদ্য অপচয়। পাশাপাশি খাদ্যকে নষ্ট না করে পুনর্ব্যবহার করেও তা কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞের। 1 দিন বা 2 দিন আগে, নরম হওয়ার আগে যদি এগুলোকে বিতরণ করে দেওয়া হয় গরিব লোকদেরকে, তাহলে কিন্তু এটার ব্যবহারটা মানে এই ওয়েস্টটা না হয় মানুষের পর্যায়ে যাবে। ওয়েস্ট ফুড ফর অ্যানিমাল কনজাম্পশন, এটাও কিন্তু করা যেতে পারে। এই ফুড ওয়েস্ট কমাতে গেলে কিন্তু আমাকে এই পুরা এই যে উৎপাদন থেকে বিতরণ ব্যবস্থাপনায় কিন্তু একটা পরিবর্তন আনতে হবে, এটা প্রয়োজন। খাদ্য অপচয় রোধে সরকারের স্বাস্থ্যের বিধিমালা প্রণয়ন করা উচিত বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সচেতন করার জন্য একটি প্রচার অভিযান যেমন করা দরকার, তেমনি এটিকে আইনি বাধ্যবাধকতার মধ্যেও আনা উচিত। কেউ হোটেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে বা বিয়েতে গিয়ে যদি খাবার নষ্ট করে, তাকে আইনের আওতায় আনা। খাদ্য অপচয়ের প্রবণতা রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, আর দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে সরকার নীতিমালা করলে ব্যবস্থা নেয়ার কথা। মানুষকে যখন সচেতনতা নিশ্চিত করানোর জন্য যখন তাকে একটা শাস্তির আওতায় আনা হবে, তখনই কেবল এই শহরের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক হবে। আমাদের যেহেতু প্রতিটা ওয়ার্ডে নেটওয়ার্ক আছে, আমরা ওয়ার্ড ভিত্তিক জনসচেতনতা ক্রিয়েট করে আমরা এই কাজগুলি করতে পারব। শুধু খাবার টেবিলেই নয়, উৎপাদন, পরিবহন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণেও বিপুল পরিমাণ খাদ্য অপচয় হয়। এই পুরো বিষয়টি সমন্বয়ের মাধ্যমেই একমাত্র খাদ্য অপচয় রোধ করা সম্ভব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। এবার গ্রিন কার্ডধারীদের উপর ট্রাম্পের অভিবাসন নীতির খড়গ। বাংলাদেশি সহ প্রায় 45,000 গ্রিন কার্ডধারীকে বহিষ্কারের নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাতিল করা হয়েছে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন নীতিও। বৃহস্পতিবার থেকে নতুন এই নীতি কার্যকর হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন গ্রিন কার্ডধারীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। এ তালিকায় রয়েছে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয় সহ নানা প্রক্রিয়ায় গ্রিন কার্ড প্রাপ্তরা। গেল 28 ফেব্রুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চলতি মাসের 27 অক্টোবর পর্যন্ত প্রায় 45,000 গ্রিন কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়। সেই সঙ্গে তাদের কাছাকাছি ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ারও নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা অথবা অন্য কোনো কর্মসূচিতে দাখিল করা তথ্য ও প্রমাণাদির সত্যতা নিয়ে সন্দেহ হলে তাদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশ দিচ্ছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস। যুক্তরাষ্ট্রের নতুন এই নীতি কার্যকরের পর চরম আতঙ্কে রয়েছেন গ্রিন কার্ডধারীরা।
এদিকে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন সম্প্রসারণের প্রথা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। বাতিলের আগে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমোদন নবায়নের আবেদন পেন্ডিং থাকলেও কর্মীরা 540 দিন পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতেই নতুন এই নীতি বলে জানায় USCIS কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অবশেষে চীনা পণ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবিও করেন তিনি। বলেন, বিরল খনিজ বাণিজ্য বিষয়েও সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করবে ওয়াশিংটন, বেইজিং। অন্যদিকে গাজা যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন শি জিনপিং। শুল্ক ইস্যুতে উত্তেজনার পর বৃহস্পতিবার মুখোমুখি হন দুই বিশ্বনেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। দীর্ঘদিনের বৈরিতা ভুলে বন্ধুত্বের পথে হাঁটার ইঙ্গিত দেন তারা। দক্ষিণ কোরিয়ার বুসানে সামরিক বিমান ঘাঁটিতে প্রায় 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেন দুই প্রেসিডেন্ট। আলোচনা সফল হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। বলেন, বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন তারা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, চীনের ওপর থেকে ফেন্টানিল শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও বিরল খনিজ বাণিজ্য বিষয়ে চীনার বাধা হয়ে দাঁড়াবে না বলেও উল্লেখ করেন তিনি। দ্রুতই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়ে আগামী এপ্রিলে চীন সফরে যাওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইউক্রেন বিষয়ে ওয়াশিংটন, বেইজিং একসঙ্গে কাজ করবে। বৈঠকে তাইওয়ান নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান ট্রাম্প। এটি একটি অসাধারণ বৈঠক ছিল। তিনি একজন মহান নেতা। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং আমরা যথাযথ সময়ে সেগুলো প্রকাশ করব। চীনের সঙ্গে বিরল খনিজ নিয়ে দ্বন্দ্বের নিষ্পত্তি করা হয়েছে। এ বিষয়ে চীন আর কখনো বাধার কারণ হয়ে দাঁড়াবে না। এদিকে বৈঠকের আগে কুশল বিনিময়কালে হামাস, ইসরায়েল ও থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় ট্রাম্পের প্রশংসা করেন চীনের প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বন্ধুত্ব ও অংশীদারিত্বের সম্পর্ক হওয়া উচিত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর। এখন থেকে চাইলেই আর ইচ্ছে মতো নিয়োগ চলবে না বিসিবিতে, বরং ক্রিকেটীয় বা অক্রিকেটীয় যে কোনো বিভাগে যে কোনো নিয়োগ প্রক্রিয়া হবে নির্দিষ্ট নিয়ম মেনে। পাশাপাশি বেতন বৃদ্ধি বা পদোন্নতিতেও বিবেচনা করা হবে পারফরম্যান্স। সময় সংবাদে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তার মতে, এর মাধ্যমে নতুন দিনের পথ চলা শুরু হলো বিসিবির। 15 বছর আগে করা HR পলিসিতে চলছিল বিসিবি, যেখানে চাইলেই যে কোনো পদে যে কাউকে নিয়োগ দেয়া যেত, চাইলেই দেয়া যেত পদোন্নতি। বোর্ড সভাপতি কিংবা পরিচালকদের পরিচিতদের জন্য বিসিবি পরিণত হয় পারিবারিক ব্যবসা ক্ষেত্রে। অবশেষে পেশাদার প্রতিষ্ঠানের রূপ পেতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। দেশের শীর্ষস্থানীয় এক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সাংগঠনিক কাঠামো তৈরি করেছে বিসিবি, যেটা মেনে নিয়োগ হবে, সেটা হোক ক্রিকেটীয় কিংবা অন্য কোনো পথ। আমরা যখন ট্রিপল সেঞ্চুরি লঞ্চ করেছিলাম, তার 4 নম্বর প্রোগ্রামটা ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা একটা ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে রূপান্তরিত করব। এই পুরো ক্রিকেট বোর্ডের অর্গানোগ্রামটা আমরা নতুন করে সাজাচ্ছি। আমাদের বেশ কিছু নতুন হেডস নিচ্ছি। এখানে সমস্ত কর্মকর্তা যারা থাকবে, তাদের যে কাজের যে এথিক্স থাকবে, তাদের কাজের যে KPI থাকবে, তাদের যে পারফরমেন্স বা তাদের অ্যানুয়াল যে অ্যাপ্রেজাল থাকবে, সবগুলো একেবারে ক্লিয়ার করা হয়েছে। এর মাধ্যমে বিসিবিতে বন্ধ হতে যাচ্ছে স্বজনপ্রীতি। বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতিতেও এখন থেকে পারফরমেন্স অ্যানালাইসিস করবে ক্রিকেট বোর্ড। এ নিয়মের অধীনে একজন মাঠ কর্মী থেকে শুরু করে থাকবেন একজন কোচ কিংবা বেতনভুক্ত কোনো বিসিবি কর্তা। চাকরি শুধু না, সমস্ত বিধিমালা এমন প্রত্যেকটা ফলো করা হবে উইদিন দ্য কনস্টিটিউশন, নট উইদিন দি যে আমরা ক্রাইটেরিয়া তৈরি করেছি সেটার মধ্যে থেকে। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা নতুন দিন, এবং আমি বলবো যে যেটা আজকে এত বছর ধরে ক্রিকেট খেলছি কিন্তু আমাদের কোনো একেবারে HR একটা পলিসি ছিল না, সেটা আমরা তৈরি করতে সমর্থ হয়েছি। নাজমুল হাসান পাপনের সময় নিয়ম বহির্ভূত নিয়োগ কিংবা পদোন্নতি ছিল নিত্যদিনের ঘটনা। ফারুক আহমেদের বোর্ডের বিপক্ষেও অভিযোগ ছিল স্বজনপ্রীতির। তবে এই সাংগঠনিক রূপরেখা তৈরির মাধ্যমে পেশাদার সংগঠনে পরিণত হতে যাচ্ছে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ পর অগোচরে একপেশে পরিবর্তন। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের আগে গণভোট না মানার ঘোষণা।
নভেম্বরে গণভোট দাবিতে ইসিতে 8টি ইসলামী দলের স্মারকলিপি। গণভোটের সময় নিয়ে তর্ক না করে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে কাজ করার আহ্বান এনসিপির। এবং বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে জালিয়াতি, সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাৎ। মতিঝিল থানায় অভিযোগ দায়ের, জড়িত চক্রকে ধরতে মাঠে পুলিশ।